ঠিক আছে। হ্যাঁ, হ্যালো, এখন শুনতে পাচ্ছ? হ্যালো, Yes, sir. ইয়েস স্যার, শুনতে পাচ্ছ? Yes, sir. হ্যাঁ, ইয়েস স্যার। ওকে, কেমন আছো তোমরা? স্যার ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তোমাদের কথা খুব আসতে হচ্ছে। আচ্ছা, তাহলে গতদিন আমরা পড়েছিলাম কোনটি মনে আছে? আমার বাড়ি। আচ্ছা, তাহলে আমার বাড়ির উপরে দুটি ক্লাস হয়ে গেছে। আমার বাড়ির উপরে দুটি ক্লাসই ছিল। আচ্ছা, ওকে, দুটি ক্লাস ছিল। আজকে তোমাদের জন্য নতুন আরেকটি কবিতা পড়া হবে। কবিতার নাম কি জানো? কবিতার নাম শোনো একটি মুজিবরের থেকে। শোনো একটি মুজিবরের থেকে। ঠিক আছে? আচ্ছা, তো এটা আসলে একটা কি সঙ্গীত গান। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, দেখো। আচ্ছা, একটু খেয়াল করো, দেখো, তোমরা শোনো, গানটা শোনো, দেখো। এই গানটাই কবিতা হিসেবে দেওয়া হয়েছে। মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। আচ্ছা, শুনতে পেয়েছো? তোমরা বই বের করেছো? দেখো, আমরা প্রথম যে স্তবক ছিল এই প্রথম স্তবকটি শুনে ফেললাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা একটা সঙ্গীত ছিল গৌরী প্রসন্ন মজুমদার। তিনি কি করেছেন? এই গানটি রচনা করেছেন। ঠিক আছে? আচ্ছা, তো এই সঙ্গীতটাকে আমাদের এখানে কি করা হয়েছে? পাঠ্য বইয়ে কবিতা হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আচ্ছা, তাহলে প্রথম যে স্তবক, এই স্তবকে আমরা কি দেখলাম? গানটিও শুনলাম। তোমাদের বই এখন লক্ষ্য করো, তোমরা দেখো। আবারও শোনাবো, তোমরা নিরাশ হয়ে না। পরের স্তবকটি আবার গান শোনাবো। দেখো, শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রুনি। বাংলাদেশ আমার বাংলাদেশ। তাহলে আমরা এটাকে একটু দেখো, যাচাই করে দেখি যে একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠের ধ্বনি, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? মুজিবর, শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশ আমার বাংলাদেশ এই কথাটি ধ্বনিত, তার কণ্ঠ থেকে ধ্বনিত হয়েছে, তিনি এই কথাটি যখন উচ্চারণ করেছেন, তখন এখানে আহ গীতিকার বা কবি এখানে গৌরীপ্রসন্ন মজুমদার তিনি বলেছেন যে কত লক্ষ মুজিবরের কণ্ঠ স্বরের ধ্বনি। তার মানে হলো যে শুধুমাত্র শেখ মুজিবুর রহমানই এই কথাটি প্রতিধ্বনিত করেছেন তাই নয়, তার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ জনতা বাংলাদেশের এই ধ্বনিটি কি করেছেন? তারা উচ্চারণ করেছেন। এই কারণে তার এই ধ্বনিটিকে লক্ষ স্বরের সঙ্গে তুলনা করা হয়েছে। এবং সে সময় আমাদের তোমাদের জন্ম হয়নি, আমরা বাস্তবে এই চিত্রটি আমরা দেখতে পাইনি। যদি আমরা দেখতে পেতাম তাহলে আমাদের মনে আহ বাস্তবতার সেই চিত্রটি ফুটে উঠতো এবং আমাদের মনে এখনো পর্যন্ত সেটা কি হতো, বিরাজমান থাকতো, রেখাপাত করে থাকতো, তাই না? যেমন কোনো একটা গাছে, ছোট একটা গাছে যদি দাগ দেওয়া হয় তাহলে দেখা যায় যে বহুদিন পর্যন্ত সে দাগটি থাকে। অথবা দেখবে তোমার হাত পা বা কোনো জায়গাতে কেটে গেছে, কেটে গেছে না, এটা কেটে যাওয়া, এটা ঘা হয়ে শুকিয়ে যাওয়ার পরেও অনেক দিন পর্যন্ত এটার দাগ আমাদের থেকে যায়। ঠিক আছে? তো আমরা এটা শুনেছি। তো শোনা থেকেই আমাদের এই অনুভূতিটি জন্ম নেওয়া উচিত যে সে সময়ে কি অবস্থা ছিল এবং তার ডাকে মানুষ কিভাবে সাড়া দিয়েছিল। আচ্ছা, পরে
স্তবকটি আমরা শুনে নিব। দেখো, আগে গানটা আমি তোমাদেরকে শুনিয়ে দেই। পরের স্তবকটি মনোযোগ দিয়ে শোনো। সেই সবুজের বুক চেরা মেঠো পথে আবার যে ফিরে যাব, আবার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। শিল্পে কাব্যে কোথায় পাবে হায় রে এমন সোনার খনি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। আচ্ছা, তাহলে দ্বিতীয় স্তবকটিও আমরা শুনে ফেললাম। দেখো, দ্বিতীয় স্তবকে কি বলেছে? সেই সবুজের বুক চেরা মেঠো পথে আবার যে যাব ফিরে, আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। শিল্পে কাব্যে কোথায় আছে হাইরে এমন সোনার খনি। তাহলে বলছে যে সেই সবুজের বুক চেরা মেঠো পথে। আচ্ছা, গ্রামে তোমরা গিয়েছো, যদি গ্রামে যাও তাহলে তোমাদের এই অনুভূতিটি থাকবে যে দুই পাশে সবুজে সবুজ, তার ভিতর দিয়ে মেঠো পথ। মেঠো পথ মানে হলো মাটির পথ। যদিও গ্রাম বাংলাতে এখনো আমরা দেখতে পাই যে সেগুলি পাকা হয়ে গেছে, বা সেই মেঠো পথগুলি আমাদের আর সেই ঐতিহ্য বহন করে না, তবে এখনো আছে। আমাদের প্রত্যন্ত বাংলাতে যদি আমরা ফিরে যাই তাহলে আমরা সেই মেঠো পথটি আবার দেখতে পাবো। সেই মেঠো পথ দিয়ে দুই পাশে সবুজে ঘেরা মেঠো পথ দিয়ে হাঁটা যে কত আনন্দকর ব্যাপার! এটা আমাদের যতক্ষণ পর্যন্ত এটা আমাদের বাস্তব অভিজ্ঞতা না হবে ততক্ষণ পর্যন্ত এই অনুভূতিটি হবে না। তবে যারা গ্রামে যাও ছুটিতে তারা অবশ্যই দেখো। এরপর বলছে হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। ঠিক আছে, হারানো বাংলাকে আবার ফিরে পাবো মানে কি? আমরা স্বাধীনভাবে এই দেশে জীবন যাপন করব। শিল্পে কাব্যে কোথায় আছে এমন হায়রে সোনার খনি। তাহলে বাংলাদেশকে বলছে শিল্পে বলো কাব্যে বলো। শিল্প বলতে এখানে শিল্পীকে বোঝানো হচ্ছে। কত শিল্পী রয়েছে, যারা শিল্পী বলতে শুধুমাত্র যে ছবি আঁকে তাদেরকে আমরা শিল্পী বলি তা নয়। কবিতা লেখে সেও শিল্পী, গান গায় সেও শিল্পী, সুন্দর করে কথা বলে সেও শিল্পী। ঠিক আছে। আচ্ছা, তুমি সুন্দর করে যদি চুল কাটো, নাপিতও কিন্তু একটা শিল্পী। ঠিক আছে, সুন্দর করে কি করে আমাদেরকে চুল কেটে দেয়, তাহলে নাপিত একটা শিল্পী। তুমি সুন্দর করে যদি কি করো, নখ কাটো, ঠিক আছে, এটা একটা শিল্প এবং তুমি তখন শিল্পী। তাহলে শিল্পে এবং কাব্যে আমাদের দেশে কি সোনার খনি, এইরকম সোনার খনি আর কই পাবে? এরকম সোনার খনি আর আমরা কোথাও পাবো না। তাহলে দ্বিতীয় স্তবকটিও আমরা বুঝে গেলাম বাংলাদেশ সম্পর্কে আমাদের কি বলা হয়েছে। তৃতীয় স্তবক আমরা এখন শুনে নিব। দেখো, তৃতীয় স্তবকে কি বলেছে, শোনো। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দে রূপসী বাংলা, রূপের যে তার নেই শেষ। বাংলাদেশ বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দে রূপসী বাংলা, রূপের যে তার নেই শেষ। বাংলাদেশ জয় বাংলা বলতে মনে আমার এখনো কেন ভাবো, আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। অন্ধকারের পূব আকাশে উঠবে আবার দিনমণি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ।
আচ্ছা, তাহলে আমরা তৃতীয় এবং চতুর্থ প্যারাটি একসঙ্গে শুনে ফেলেছি। সেটি দেখো, বিশ্বকবির সোনার বাংলা, নজরুলেরই বাংলাদেশ। ঠিক আছে, তাহলে এখানে এই কথাটির অর্থ কি, মর্ম কি? এই কথাটির মর্ম হলো, বিশ্বকবি যে কবিতাটি লিখেছেন সেখানে কি আছে? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ঠিক আছে, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজাই বাসি। কিন্তু কাজী নজরুল ইসলাম অপরপক্ষে কি লিখেছেন? বাংলাদেশ বাংলাদেশ। ঠিক আছে। আচ্ছা, তার কবিতাটিতে এইরকম আছে। ঠিক আছে। আচ্ছা, আর জীবনানন্দ কি লিখেছেন? রূপসী বাংলা। ঠিক আছে। আচ্ছা, তাহলে এইরকম ভাবে আমাদের বাংলাকে বিভিন্ন কবি বিভিন্ন নামে আখ্যায়িত করেছেন। ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমাদের এইগুলি কি করতে হবে? যেমন বিশ্বকবি সোনার বাংলা বলেছেন, এটাও আমাদেরকে জানতে হবে। অন্য কবিতায় যেটা আমরা কি করি, আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে আমরা গাই, এটা আমরা করে নিব সুন্দর করে, তাহলে মনজ্ঞ ভাবে আমরা করে নিব। নজরুলের বাংলাদেশ যে কবিতাটি আছে, বাংলাদেশ বাংলাদেশ বলে যে কবিতাটি আছে, এই কবিতাটিও আমাদেরকে পড়ে দেখতে হবে। আর জীবনানন্দের কি? রূপসী বাংলা। ঠিক আছে। আচ্ছা, তাহলে এইগুলি যদি আমরা পড়ে নেই, তাহলে এখানে আরো আমাদের এটা কি করবে, এটার ব্যাখ্যা করবে, এক্সপ্লেইন করবে। ঠিক আছে। তাহলে যদি তোমাদের হাতের কাছে বই পাও, তাহলে এই কবিতা তিনটিও তোমরা পড়ে নিবে, তাহলে এই কবিতাটি বুঝতে আরো তোমাদের সুবিধা হবে। এরপরে যে রূপের যে তার নেইকো শেষ বাংলাদেশ। রূপের শেষ বলতে এখানে রূপ কি? মানুষের রূপ মানে আকার আকৃতি চেহারা আছে না, এইগুলিকে রূপ বলা হয়। তাহলে আমাকে দেখা যাচ্ছে এই যে আমার একটা আকার আকৃতি আছে, এটাকে রূপ বলা হচ্ছে। ঠিক আছে। তো আমরা কেউ কেউ মনে করি শুধুমাত্র মেয়েদের দেখলেই মনে করি যে রূপসী রূপ আছে, এইরকম। আসলে না, রূপ মানে হলো আকার আকৃতি, এইগুলি যার থাকবে সেগুলিকে রূপ বলা হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে বাংলাদেশেরও এরকম একটা রূপ আছে। তো এই রূপটা কিরকম? অপরূপ রূপ। অপরূপ বলতে কি বোঝায়? যে রূপের বর্ণনা করা সম্ভব নয়। ঠিক আছে, সেই রূপকে অপরূপ রূপ বলা হয়। তাহলে বাংলার এই রূপটি যদি আমরা দেখতে যাই, তাহলে আমাদের এই বগুড়া শহর ছেড়ে একটু বাইরে যেতে হবে। ঠিক আছে। বনানীর দিকে যাও, বনানীর দিকে গেলে দুই পাশে দেখবে মাঝখান দিয়ে রাস্তা, দুই পাশে কত সুন্দর ধান। এখন এই যে পাকা পাকা ধান আছে, কত সুন্দর সোনালী ধান আছে না? আচ্ছা, তারপরে না হলে এইদিকে যেতে হবে। কোন দিকে? এইদিকে মাটিডালি পার হয়ে যেতে হবে, গ্রামের দিকে যেতে হবে। ঠিক আছে। আর না হলে এইদিকে রানীরহাটের দিকে যেতে হবে, বগুড়া শহরটাকে ছেড়ে। তাহলে তুমি বাংলার এই রূপ অপরূপ দেখতে পাবে। ওইখানে যদি যাও তুমি, তাই না? যে এরকম কবি এর আগেই জসিমউদ্দিন যেখানে বলেছিলেন যে লতায় পাতায় ঘেরা, সেখানে গেলে তুমি আর আসতে চাইবে না। ঠিক আছে। শহরে এই কোলাহল, গন্ধ, ধোঁয়া, এই দূষিত বায়ু, এইগুলি থেকে তুমি মুক্ত হয়ে যাবে গভীরভাবে, যদি তুমি সেটা উপলব্ধি করতে পারো। এরপরে বলা হচ্ছে, জয় বাংলা বলতে মন রে আমার এখনো কেন ভাবো, আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো, অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি। দিনমণি মানে সূর্য। তাহলে বলছে যে এই এখনো মন, তুমি জয় বাংলা বলতে এখনো ভাবো কেন? এটা কিন্তু সেই স্বাধীনতার প্রেক্ষাপটে কিন্তু বলা হয়েছে। তোমরা দেখলে না যে রেসকোর্স ময়দানে কি করেছিলেন? ভাষণ দিয়েছিলেন কে? শেখ মুজিবুর রহমান 7 মার্চে ভাষণ দিয়েছিলেন না রেসকোর্স ময়দানে? সেই ভাষণকেই কিন্তু কেন্দ্র করে এই কবিতাটি রচনা করেছেন, যে তার একটি ধ্বনি নয়, লক্ষ লক্ষ ধ্বনি সেখানে প্রতিধ্বনিত হয়েছিল। ঠিক আছে। তো সেখানেই বলছে যে তিনি সেখানে উচ্চারণ করেছিলেন জয় বাংলা এই কথাটি। তাহলে সেখানেই বললেন যে জয় বাংলা বলতে এখনো কেন তুমি ভাবো, আমার হারানো কি করতে পাবো, আমার হারানো বাংলাকে আবার আমরা ফিরে পাবো। ঠিক আছে। অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি। তাহলে সূর্য কোথায় ওঠে? পূব দিকেই তো ওঠে নাকি? তাহলে পূর্ব এর কথিত রূপ। ঠিক আছে, চলিত কিন্তু নয়। পূর্ব এর কথিত রূপ হলো পূব। যেরকম আমরা বলি ফাল্গুন থেকে ফাগুন বলি। ঠিক আছে। আচ্ছা, তারপরে হলো এইগুলি আসে অনেক। আমরা যখন গ্রামে যাব, গ্রাম্য এই চলিত ভাষা নয় এইগুলি, কিন্তু এইগুলি আঞ্চলিক। তাহলে এইগুলি হলো কথিত ভাষা। ঠিক আছে। তাহলে কবি ওখানে কি করেছেন? তার কবিতাতে একটি কথিত ভাষা ব্যবহার করেছেন, যে অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি। তাহলে পূর্ব আকাশে আবার কি উঠবে? দিনমণি মানে সূর্য উঠবে। তাহলে এখানে অন্ধকার কেন বলা হয়েছে? অন্ধকার তো নয়, তিনি 7 মার্চে ভাষণ দিয়েছিলেন কখন? বিকেল বেলায়, তাই না? দিনের বেলায়। আচ্ছা, এবং এই দিনকেই তখন আমাদের অন্ধকার বলেছে কেন?
আবার আমাদের দিনমণি উঠবে, নতুন করে সূর্য উঠবে, দিন হবে। এটা বলার কারণ কি? এটা বলার কারণ হলো যে আমরা যখন কি ছিলাম, তাদের অধীনে ছিলাম, এবং তারা যখন আমাদেরকে অত্যাচার করতে, অত্যাচারে আমরা যখন জর্জরিত ছিলাম, সেই সময়টাকে আমাদের জীবনের অন্ধকার এবং অন্ধময় জীবন বলে আখ্যায়িত করা হয়েছে। ঠিক আছে, কবি এই অন্ধকার থেকে আবার আলোর পথে, অর্থাৎ স্বাধীনতা যেন আমরা ফিরে পাই, স্বাধীন হই, স্বাধীন হলে আমরা আলোর মুখ আমরা দেখতে পাবো আবার, এই কথাটিকে তিনি এক্সপ্লেন করেছেন, ব্যাখ্যা করেছেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই সঙ্গীত রূপী এই কবিতা থেকে আমরা কি পেলাম? আমরা পেলাম, দেখো, যে শেখ মুজিবুর রহমানের যে ভাষণটি, আসলে এই ভাষণটার এই তাৎপর্য আমরা খুঁজে পেলাম যে ভাষণের ভিতরে শুধুমাত্র শেখ মুজিবেরই কি ছিল না, কণ্ঠধ্বনি ছিল না, সেখানে আরো লক্ষ লক্ষ কণ্ঠধ্বনি ছিল। ঠিক আছে। আচ্ছা, তো এটা, এই কবিতাটি তো তোমরা পড়বেই, তারপরেও তোমরা এটা ইউটিউব থেকে এই গানটি ডাউনলোড দিয়ে নিবে। তোমাদের কাছে এই গানটি আছে কি কারো কাছে? হ্যালো, 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 ক্যাথি পালমা, ক্যাথি, কথা শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো। হ্যাঁ স্যার, পাচ্ছি। হ্যাঁ, তোমরা এই গানটি আবার ডাউনলোড করে নিবা। ঠিক আছে। আচ্ছা, ওকে। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? শেখ মুজিবুর রহমানের যে 7 মার্চের যে ভাষণ ছিল রেসকোর্স ময়দানে, সেই ভাষণটি তিনি একাই দিয়েছিলেন, কিন্তু এখানে কবি বলছেন যে এই ভাষণটি তার একার জন্য নয়, তার সঙ্গে সঙ্গে কি ছিল, লক্ষ লক্ষ কণ্ঠধ্বনি ভেসে উঠেছিল। আচ্ছা, এটি লিখেছেন যিনি, গৌরী প্রসন্ন। ইনি খুবই একজন বিখ্যাত একজন গীতিকার, এবং তিনি একজন কবিও। তার সম্পর্কে আমরা জানি, দেখো, আধুনিক বাংলা গদ্যের স্বর্ণযুগের কিংবদন্তি গীতিকার। ঠিক আছে, যেটা বললাম না যে তিনি একজন বিশিষ্ট একজন গীতিকার, মানে গান রচনা করেছেন মূলত তিনি। ঠিক আছে, গৌরীপ্রসন্ন মজুমদার। তার জন্ম হয়েছিল কোথায়? 1924 সালে। ঠিক আছে, 1924 সালে জন্ম হয়েছিল, আর তিনি মৃত্যুবরণ করেছেন 1986 সালে। ঠিক আছে। আচ্ছা, তার আদি মানে পৈতৃক নিবাস ছিল, মানে পিতা মাতার নিবাস ছিল কোথায়? পাবনা জেলায়। ঠিক আছে, পাবনা জেলাতে তার পিতা মাতার আদি নিবাস ছিল। আচ্ছা, কফি হাউসের সেই আড্ডাটা, গানটি শুনেছে না? কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। মান্নাদের আরো কিছু আছে, দেখো, ও নদীরে, তারপরে হলো নিশিরাত, মাকা চাঁদ, মঙ্গল দ্বীপ জেলে, এটা তো জানোই। ঠিক আছে, খ্যাতি বালমা, এই গানটা তুমি জানো না? জানার কথা তোমার, মঙ্গল দ্বীপ জেলে, এই গানটি। তারপরে যদি হিমালয়, আলপসের, তারপরে অপলাশ ও শিমুল, এই গানটি আছে, অপলাশ ও শিমুল, আমি গাইতে পারি না, যা হোক ওই সুরেই আছে গানটি আর কি। তারপর আবার আছে হলো আকাশ কেন ডাকে। এই গানগুলি, এই যে বিখ্যাত গানগুলি আছে, এই গানগুলির রচয়িতা কে জানো? গৌরী প্রসন্ন মজুমদার। ঠিক আছে। আচ্ছা, এই গানগুলিও তোমরা কি করবে? ডাউনলোড দিয়ে তোমরা শুনে নিবে। ঠিক আছে। তাহলে এই কবি সম্পর্কে তোমাদের কি হবে, তার প্রতিভা কেমন, এই প্রতিভা সম্পর্কেও তোমাদের তোমাদের প্রতিভা হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আকাশ কেন ডাকে এই গান সহ তার লেখা অসংখ্য গান আমাদের জাতীয় কি আছে, সঙ্গীত জগতের চিরায়ত সম্পদ বলে ইতিহাসে স্থান করে নিয়েছে। তার রচিত বেশ কয়েকটি গান, যেমন শোনো একটি মুজিবরের থেকে, যেটি আমরা পড়লাম এখন, আমরা সবাই বাঙালি, মাগো ভাবনা কেন, এই গানটিও তোমাদের কাছে মনে হয় এটা শুনেছো, বিখ্যাত, মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্ত ছেলে, এই যে একটা গান আছে, সেই গানটাও তিনি রচনা করেছেন। তারপরে পথের ক্লান্তি ভুলে, এই গানগুলি তিনি রচনা করেছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এ দেশের স্বাধীনতাকামী মানুষকে অন্তহীন প্রেরণা জুগিয়েছেন। তাহলে শুধুমাত্র আমাদের জন্যই নয়, সেই 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, এই মুক্তিযুদ্ধেও তার গানগুলি আমাদের কি করেছে, প্রেরণা দিয়েছে, যেরকম ভাবে কাজী নজরুল ইসলামের গানগুলি আমাদেরকে প্রেরণা দিয়েছিল। ঠিক আছে। আচ্ছা, আমাদের কাছে শুধুমাত্র কি ছিল, আমাদের কাছে শুধুমাত্র ধরে নেওয়া হয়, এগুলি মন্তব্য করা হয় নজরুল সম্পর্কে মন্তব্য করতে গিয়ে,
যে আমাদের কাছে শুধু কি ছিল, বন্দুক ছিল, কিন্তু এই বন্দুকের টোটা অর্থাৎ গুলি ছিল নজরুল। ঠিক আছে, তিনি তাই তো যে গুলি রণসঙ্গীত গুলি লিখেছিলেন, যে চল 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 ঊর্ধ্ব গগনে মাঝে বাদল। ঠিক আছে, ঠিক অনুরূপ ভাবে গৌরী প্রসন্ন সেনের এই কবিতাগুলিও কি করেছিল, মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের আম, প্রেরণা জুগিয়েছিল। 1972 সালে বঙ্গবন্ধুর আমন্ত্রণে তিনি রাষ্ট্রীয় অতিথি হিসেবে বাংলাদেশে এসেছিলেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রয়াত গৌরী প্রসন্ন মজুমদারকে মুক্তিযুদ্ধে মৈত্রী সম্মাননা জানানো হয় 2012 সালে। ঠিক আছে, গৌরী প্রসন্ন মজুমদারকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা জানানো হয় কত সালে, 2012 সালে। কিন্তু মৃত্যুবরণ করেছেন কত সালে তিনি, 1986 সালে। ঠিক আছে, মরণোত্তর এটা কি করা হয়, তাকে এই সম্মাননা জানানো হয় গৌরী প্রসন্ন সেনের। তাহলে এই কবিতা যেরকম আমাদের কাছে এই কবিতাটিও ঐতিহাসিক, ঠিক আমাদের এই গৌরী প্রসন্ন মজুমদারও আমাদের কাছে ঐতিহাসিক ব্যক্তিত্ব। কেননা আমাদের জাতীয় জীবনে যে গানগুলি কি করেছিল, অনুপ্রেরণা দিয়েছিল, সেই গানের অনেকগুলি গানই তিনি রচনা করেছেন। ঠিক আছে, এছাড়াও আনন্দদায়ক যে গানগুলি আছে সেই গানগুলিও তিনি রচনা করেছিলেন। এই গানগুলি যেমন আজকেই তোমরা সেই গানটি শুনবা, দেখো কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। ঠিক আছে, মান্নাদের কণ্ঠে যে গানটি গাওয়া হয়েছে সেই গানটিও গৌরী প্রসন্ন মজুমদার রচনা করেছিলেন। এই গানটি শুনলেই তোমরা বুঝতে পারবে যে তার প্রতিভা কেমন ছিল। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে আজকে আমরা পড়লাম, শোনো একটি মজিবরের থেকে এই কবিতাটি আমরা আজকে পড়ে নিলাম। এই কবিতাটির বিষয়বস্তু কি আমরা জেনে নিয়েছি। এটি হলো 1971 সালে শেখ মুজিবুর রহমান যে ভাষণগুলি দিয়েছিলেন, সেই ভাষণগুলি শুধুমাত্র তার একার কণ্ঠের ছিল না, তার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ কণ্ঠ ছিল। তিনি যখন ভাষণ দেন, বাংলাদেশ বলেন অথবা জয় বাংলা বলেন, তার সঙ্গে সবাই জয় বাংলা বলে প্রতিধ্বনিত করে, লক্ষ লক্ষ ধ্বনি। এই কথাটি আসলে কি করেছেন, এই কথাটি এখানে ব্যক্ত করার চেষ্টা করেছেন কবি। ঠিক আছে, যে শুধুমাত্র মুজিবরই এই কথাগুলি বলেননি, লক্ষ লক্ষ জনতাও এই কথাগুলি উচ্চারণ করেছেন। অর্থাৎ সবাই স্বাধীনতা কামী ছিলেন, সবাই স্বাধীনতা কামনা করেছেন, এবং স্বাধীনতার জন্য সবাই কি করেছিলেন, চেষ্টাও করেছেন, ঝাঁপিয়ে পড়েছেন। কেউ জীবন দিয়েছেন, কেউ হয়তো পঙ্গু হয়েছেন, সংসার পরিবার ছেড়েছেন, এরকম ভাবে। তো যা হোক, তাহলে এই কবিতাটি বললে আমাদের সেই স্বাধীনতার কথা আবার মনে পড়ে যায়। তো এই কবিতাটি আবারও তোমরা পড়ে নিবে বাসায়। ঠিক আছে, আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে পরের ক্লাসে আবার সেটা বুঝিয়ে নিবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে, সেই পর্যন্ত ভালো থেকো আর নিজের আচ্ছা শরীরের যত্ন স্যার, নিও। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওকে, খোদা হাফেজ। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বিষয় হয়েছে তোমাকে?